করে তখন সেটাকে বলা হচ্ছে জঙ্গিবাদ। আমার প্রশ্ন হচ্ছে সাধারণ মানুষের কাছে আপনাদের এই গ্রহণযোগ্যতা কেন? তারা কেন আপনাদেরকে ভয় পায়? তাদের সাথে আসলে জঙ্গিবাদের সাথে আপনাদের সম্পৃক্ততা কোথায়? আপনাদের আসলে এই বর্তমান সময়ে এই পরিস্থিতি কেন? ইসলামে বলা হয়েছে বান্দার হক নষ্ট করলে মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ততক্ষণ পর্যন্ত ক্ষমা করেন না যতক্ষণ পর্যন্ত ওই অপরাধীকে ওই বান্দা ক্ষমা না করেন। আমার প্রশ্ন হচ্ছে 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত আপনারা অসংখ্যবার হরতাল অবরোধ দিয়েছেন। আপনাদের হরতাল অবরোধে অসংখ্য মানুষ মারা গেছে। আপনারা যদি সেটাকে অসংখ্য গাড়ি আপনারা ভাঙচুর করেছেন। আপনারা যদি সেটাকে নাও করে থাকেন, আপনাদের ঢাকা হরতালে অন্য কেউ গাড়ি ভাঙচুর করছে, যার দায় আপনারা কখনই এড়াতে পারেন না। কারণ আমার প্রশ্ন হচ্ছে ইসলামে বলা হয়েছে কোনো মানুষের ক্ষতি করলে সেই ক্ষতির ক্ষতিপূরণ দিতে হবে, এর সাথে ক্ষমা চাইতে হবে। আপনারা কি এই কাজটি কখনো করেছেন? নাকি বলেন ওই যে বাঁচলে গাজী মরলে শহীদ, সেই মৃত ব্যক্তি বা সেই গাড়িটাকে আপনারা শহীদের মর্যাদা দান করেছেন? আপনারা বলেন যে আপনারা ক্ষমতায় আসলে আপনারা সাধারণ শিক্ষার্থীদের পক্ষে কাজ করবেন। আর এবার আপনারা তো ক্ষমতায় ছিলেন 2001 সাল থেকে 2005 সাল পর্যন্ত, যখন বিএনপি জামায়াত সরকার ক্ষমতায় ছিল তখন আপনারা কি করেছেন? আপনারা ক্যাম্পাসে ত্রাসের রাজত্ব কায়েম করছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনারা রক্ত ধরিয়েছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ অসংখ্য বিশ্ববিদ্যালয়ে আপনারা দখলে নিয়েছেন। আপনাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে অসংখ্য শিক্ষার্থী ক্যাম্পাস ছাড়তে বাধ্য হয়েছে। এমন অসংখ্য, এগুলো আমার মুখের কথা না, অসংখ্য হেডিং গুগলে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। 2009 সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন আপনারা আত্মগোপনে চলে গেলেন, সেখান থেকে আপনারা জামালপুরের রাজনীতি শুরু করলেন। এই জামালপুরের দাঁড়িয়ে আমরা বিএনপি জামায়াত সরকার সহ অন্যান্য সংগঠনের উপরও দেই, তারপরও শুধুমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনারা 2013 সালে 8 জনের পায়ের রক কেটেছেন, যেটা প্রথম রিপোর্ট করছে 29 আগস্ট 2013। আপনারা বলেন আপনারা সাধারণ শিক্ষার্থীদের সংগঠন, অথচ গত 15 বছরে আপনাদেরকে কোথাও খুঁজেও পাওয়া যায়নি। আপনারা এই গত 15 বছর বাম ডান লীগ দলের কাঁধে ভর করে চলেছেন। আপনারা যেখানে পরজীবী, আপনারা সেখানে সাধারণ শিক্ষার্থীর পক্ষে কেমনে কাজ করবেন? আপনাদের খুঁজেই পাওয়া যায় না। আপনারা বলেন যে সর্বশেষ যে জুলাই বিপ্লব আন্দোলন, সেই আন্দোলনে আপনাদের ভূমিকা ছিল সবচেয়ে বেশি, অথচ আপনাদের কতজন আহত হয়েছে, কতজন নিহত, সেই সংখ্যাটা আপনি এখন পর্যন্ত প্রকাশ করতে পারেন না। আসলে কি আপনাদের অবদান ছিল নাকি এটা কোনো ফাঁকা আওয়াজ? ধন্যবাদ। ধন্যবাদ। জনাব মোতাহার হোসেনের কাছ থেকে সাংবাদিক প্রশ্ন আমরা পেয়েছি নিশ্চয়ই, এবং আমরা সামনেও আরো অনেক অসংখ্য প্রশ্ন পাবো। এইভাবেই আসলে রাজনৈতিক সংগঠনগুলোর নেতৃত্বকে যারা ছাত্রদের নিয়ে কাজ করতে চায় তবে মুখোমুখি হওয়ার সে সাহস অবশ্যই থাকা উচিত। আমি শিবিরকে অবশ্যই ধন্যবাদ জানাবো, তারা আজকে সেই সাহসটি করেছেন, এবং আমরা জানতে চাইবো প্যানেল অফ এক্সপার্টের সদস্য যিনি আলোচনা রাখবেন, তিনি হচ্ছেন ঢাকা ইউনিভার্সিটির সভাপতি, যিনি বিদ্যার্থী কঙ্গনের সারা দেশে নেতৃত্ব দিচ্ছেন, আমাদের কল্পিতা গুলদারকে তিনি নিশ্চয়ই শিক্ষার্থী হিসাবে এবং নারী হিসাবে এবং একজন হিন্দু জনগোষ্ঠীর সদস্য হিসেবে অসংখ্য ক্রেডিট তার কাছ থেকে আমি নিশ্চয়ই আশা করবো। অসংখ্য ধন্যবাদ। আমি শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে কথা বলবো, নারী হিসাবেও না, হিন্দু হিসাবেও না। এই শিক্ষার্থী হিসাবে সবার কাছে যে কথাগুলো বলার, আমাকে যেহেতু সমালোচনার জন্য ডাকা হয়েছে, আমি যেগুলো মনে করি সেটি বলতে চাই। প্রথম যে সমালোচনাটি আমি করেছিলাম একদম আমাকে যখন ডাকা হয়েছিল তখন, এটি কি শুধু আমাকে ডিউডিএস এর সভাপতি এই জন্য ডাকা হচ্ছে, নাকি আপনারা একটা প্যানেল দেখাতে চান যে প্যানেলটা একটা লিবারেল প্যানেল হিসেবে আপনারা সামনে আনতে চান, যেখানে একজন নারীও থাকবে, একজন হিন্দুও থাকবে? আমার সাধারণ সম্পাদক যখন কথা বললেন, তিনি ছাত্র সংঘ নিয়ে যে আলাপটি দিলেন, আমি এই আলাপটি নিয়ে সমালোচনা শুরু করছি। আমি একটু এক্সটেন্ড করব। দেখেন, 1972-এর যে সংবিধান, সেই সংবিধানের 38 নম্বর ধারা অনুযায়ী এটি বলা হয়েছিল যে ধর্মের ভিত্তিতে কোনো রাজনীতি করা হবে না। সেই সময় ধর্মের ভিত্তিতে রাজনীতি করার কারণে ছাত্র শিবির বিলোপ সাধন হলো। এর আগে কি দেখা গেল, 71-এর পূর্ববর্তী অবস্থায় তারা ছাত্র সংঘ নামে রাজনীতি করত, এবং সেই সময় কিন্তু তারা এই যে আল বদর বা আমরা যেসব বাহিনীকে দেখেছি প্রকাশ্যে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, এবং যারা 14ই ডিসেম্বরের মতো বুদ্ধিজীবী হত্যার সাথে জড়িত সম্পৃক্ত, তাদের দোষর। এর পরবর্তীতে দেখা গেল যেহেতু 72-এ আর ধর্মভিত্তিক রাজনীতি করাটি গেল না, পরবর্তীতে আবার 76 সালে যখন তৎকালীন রাষ্ট্রপতি এই 38 ধারা বাতিল করলেন,
তারা 77-এ এসে নতুন করে ছাত্র শিবির নামে সংগঠনটি তার কার্যক্রম শুরু করলো। এখন বিষয় হচ্ছে বর্তমানে এই একই টেন্ডেন্সি আমরা বিগত ফ্যাসিস্ট আমলেও দেখেছিলাম। বিজিবি হত্যার পরে বর্ডার গার্ড নাম হয়ে গেল বিজিবি, অর্থাৎ নাম পরিবর্তনের সাথে সাথে কি আপনাদের আদর্শ পরিবর্তন হয় কিনা আমরা দেখেছি। বিষয়টা কিন্তু এমন না, এই জন্য এখন সমালোচনা হচ্ছে। তাহলে আপনাদের সেই সময়কার সমালোচনাটা কি আপনারা এইভাবে জবাব দেন যে আমাদের তো আসলে সেই সময় জন্মই হয়নি, আমার প্রতিষ্ঠাই হয়েছে বাংলাদেশ রাষ্ট্র তৈরি হওয়ার পরে, বিষয়টি আসলে সত্য না, আপনার জিনিসটা আড়াল করে কৌশলে এড়িয়ে যান। আপনাদের এইখানে মতামত কি হবে পুরো মুক্তিযুদ্ধের সময় অথবা 14 ডিসেম্বরে আপনাদের যে ভূমিকা সেটির জবাব আপনাদের এখান থেকে দিয়ে বের হতে হবে। দ্বিতীয়ত যে জায়গাটা সময়ে 1-2 মিনিট অলরেডি শেষ, আরেকটা জায়গাতে নিব। আমরা সবসময় এই জিনিসটি দেখেছি যে আপনি যখন কোনো কিছু নিয়ে রাজনীতি করেন, আপনি যখন সেই রাজনৈতিক প্রতিহিংসার শিকার হন, সেটিকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে রূপ দেওয়া হয়, কিন্তু শিবিরের সাথে যে সংস্কৃতিটা সেটি দেখা যায় যে ধর্মীয় প্রতিহিংসা হিসেবে নিয়ে যাওয়া হয়। এখন শিবিরের উপর হামলা হলেই ধর্মীয় প্রতিহিংসার যে নামকরণ সেটি কেন ব্যবহার করা হয়? কারণ আপনারা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করেন। এখন আপনাদের কাছে এই দায়িত্ব থাকে এই প্রতিহিংসাকে ধর্মের প্রতিহিংসা না নিয়ে রাজনৈতিক প্রতিহিংসায় নিয়ে আসা, কারণ যতক্ষণ না পর্যন্ত আপনি এই দুইটা জিনিসকে আলাদা করছেন, আপনাদের মধ্যে থেকে এই জিনিসটি আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে বুঝতে পারি না আমরা আসলে সেখানে কি রক্ষা করতে গিয়েছি। আমি আমার রাজনৈতিক অধিকার রক্ষা করতে গিয়েছি না আমি আমার ধর্মীয় অধিকার রক্ষা করতে গিয়েছি, দুটি কমপ্লিটলি আলাদা। এবং দুটি যখন আলাদা থাকে তখন সেই ব্যানারে যাওয়াটা আমার জন্য অনেক বেশি সহজ হয়ে যায়। এবং আরো একটা জিনিস, সেটি হচ্ছে আমি যখন কথা বলি, এখনো আপনাদের একটা কমিটি প্রকাশ হয়েছে, তারপরে আমি যখন ক্যাম্পাসে কথা বলি আমি আসলে বুঝি না আমি কার সাথে কথা বলছি, কেন কথা বলছি, কারণ আমার সামনের মানুষটির রাজনৈতিক পরিচয় কি, আপনাদের পূর্ণ কমিটিটি কেন আপনারা প্রকাশ করেন? এতদিন তো সময় ছিল ফ্যাসিস্ট হাসিনা আপনাদের অত্যাচার করবে, এখন তো সেই সময়টি নেই। তাহলে এখনো কেন আপনারা সেই পূর্ণাঙ্গ সব জায়গার আপনার ঢাকার মধ্যে যতগুলো জায়গা আছে, উত্তর পূর্ব সিটি কর্পোরেশন, পুরো বাংলাদেশে এই কমিটিটি আপনারা দিচ্ছেন না? আপনাদের এই গুপ্ত রাজনীতির কারণটি আসলে কি, যেই জন্য আপনারা যদি গুপ্তই থাকেন তাহলে সাধারণ শিক্ষার্থী আপনাদের সাথে কানেক্টেড কেন ফিল করবে, কোন ম্যান্ডেটে ফিল করবে, এই প্রশ্নের জবাবটি আপনাদের দিয়ে যেতে হবে। এবং আমরা যারা জুলাই বিপ্লবে গিয়েছিলাম, জুলাই বিপ্লব কিন্তু কখনো এমনটি ছিল না যে এটি কোনো একটা গোষ্ঠী। এখন দেখা যাচ্ছে কি জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে আপনারা 9 দফা বলেন বা যে কোনো আন্দোলনে এই যে ক্রেডিটটা আস্তে আস্তে নিজেদের দিকে নিয়ে নেওয়ার যে টেন্ডেন্সিটা সাধারণ শিক্ষার্থী থেকে, আচ্ছা 9 দফার কারিগর তাহলে এরা, কিন্তু বিষয় হচ্ছে যে 9 দফার পুরো বাস্তবায়নটা এই যে ম্যাথ মানুষ না থাকলে তো হতো না, ম্যাথ মানুষ থেকে শুধু শুধু একটা গোষ্ঠীর দিকে টেনে নেওয়া, যখন একটা গোষ্ঠী টেনে নেওয়া শুরু করলো তখন আমরা দেখলাম যে এখানে আরো অনেকগুলো রাজনৈতিক সংঘাত সৃষ্টি হয়ে গেল। সংঘাতটা কিরকম, সব গোষ্ঠী এবার নিজেদের কোন কোন জায়গাটা আছে সেটা নিয়ে টানাটানি শুরু করলো। আলটিমেটলি যার ফলাফল বললো আমার জুলাই বিপ্লবের উপর, জুলাই বিপ্লব এখন কার সেটি নিয়ে চলে গেল। এই ধরনের কোশ্চেন তো কখনো অ্যারাইজ হওয়ার কথাই ছিল না। কেন কথা ছিল না? কারণ জুলাই বিপ্লবের ম্যান্ডেটই ছিল এটা সাধারণ মানুষের। আপনারা তখন পর্যন্ত যখন নিজেদের প্রকাশ করেননি, 17-18 তারিখের পরে বাংলাদেশের ইতিহাসে লেখা হয়ে গিয়েছিল যে এখানে আসলে আওয়ামী লীগের কি হবে অথবা শেখ হাসিনার কি হবে, তারপরেও তো আপনারা নিজেদের পরিচয় প্রকাশ করেন নাই, নিজেদের এই জিনিসগুলো নিজেদের বলে দাবি করেন নাই। পরবর্তীতে সে কেন দাবি করা শুরু করলেন? আপনাদের এখানে নির্দিষ্ট উদ্দেশ্য কি যার জন্য আপনারা এটি দাবি করা শুরু করলেন? এটি জবাব আমরা আপনাকে দিয়ে দিতে চাই। তো আমার আসলে সময় 3 মিনিট থেকে 5 মিনিট হয়ে গেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সমালোচনা করার জন্য ডাকা হয়েছিল, সমালোচনা হিসাবেই নিবেন, ব্যক্তিগত পর্যায়ে যদি যায় আসলে সেই সম্পর্কটি থাকবে না, সেটা রাখার দায়ভারও আমার নেই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ অর্পিতা গুলদার। অর্পিতা গুলদার সম্বন্ধে আমি যতটুকু জানি তিনি জাতীয় অনেকগুলো ডিবেট ফেস্টে চ্যাম্পিয়ন হয়েছেন অনেকবার, এবং একই সাথে অনেক সময় টুর্নামেন্টেও বেস্ট ডিবেটার হিসেবে পুরস্কার পেয়েছেন। নিশ্চয়ই তার বিতার্কিক সুলভ সেই এক্সপ্রেশন আজকের বক্তব্য আমরা পেয়েছি, এবং সেদিনকে বিতার্কিকরা যেভাবে একেবারে আর্গুমেন্টেশনের মাধ্যমে এক্সাম্পল ক্রিয়েট করে সে প্রশ্ন করতে পারে, তিনি তেমনটি করেছেন। নিশ্চয়ই শিবিরের নেতৃত্ব উত্তর দেওয়ার সময় সেই বিতর্কের মান বজায় রেখে উত্তর দেবেন বলে আমি আশা করছি। এবারে চলে যাব সর্বশেষ প্যানেল এক্সপার্ট হিসেবে সর্বশেষ বক্তা, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মহিউদ্দিন মুজাহিদ ভাইয়ের কাছে তিনি মঞ্চে বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ জানাচ্ছি। আমি সময় স্বল্প, আমি কাউকে অ্যাড্রেস করতে পারছি না, সবাই তৈরি আসছি।
ম্যানেজমেন্ট বিষয়গুলো চলে আসছে যে 1971 বা রকেট আবর্তন বিষয়গুলো চলে আসছে। আমি এর বাইরে কয়েকটা বিষয়, যেহেতু সময় খুব সীমিত, আমি কয়েকটা বিষয় অ্যাড্রেস করতে চাই। প্রথমত, বর্তমান সময় বা 2024-এর পর আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, সাধারণ শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি কি চায় আসলে? আমরা অভ্যুত্থানের পর বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের পাশে দেয়াল দেখেছি, সেখানে লেখা ছিল নির্দলীয় সরকার চাই। এটা যদিও ফিজিবল না, কিন্তু এই লেখার পেছনে অনেক গল্প আছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু অভ্যুত্থানের আগে ছাত্র রাজনীতির যে অস্তিত্ব বা ছাত্র রাজনীতির যে এক্সিস্টেন্স, এটা কেবল ছাত্রলীগের মাধ্যমে পেয়েছে, যেটা ছিল টর্চার এবং নির্যাতন। এর বাইরে কিন্তু তাদের রেফারেন্সে আর কোনো ছাত্র রাজনীতির আর কোনো সিনারিও ছিল না, এবং সেই কারণে তারা ছাত্র রাজনীতি চায় না। না চাওয়ার যে দাবিটা, তখন ঠিক সে কারণে দাবিটা এসেছে। এবার আসি, ছাত্র রাজনীতি আসলে মানুষ যারা ছাত্র রাজনীতি যারা করেন তারা আসলে কি বলেন? তারা আসলে শিক্ষার্থী অধিকার রক্ষায় কাজ করবে, তারা শিক্ষার্থীদের এই নানান অধিকার রক্ষা বা তাদের বিভিন্ন বিষয় নিয়ে ডেভেলপমেন্টের জন্য কাজ করবে। কিন্তু আসলে আপনি আমাকে বলেন যে বিশ্ববিদ্যালয়ে বা ছাত্র রাজনীতিগুলো সংগঠনগুলো যে কাজগুলো করে, এই ধরুন ত্রাণ দেওয়া, শীতকালে কম্বল দেওয়া, ধরুন ক্যাম্পাস পরিষ্কার করা, এগুলো কি কোনো ছাত্র সংগঠনের কাজ হওয়া উচিত? একটা বিশ্ববিদ্যালয়ে যখন সিস্টেম ডেভেলপ করা থাকবে, কাজগুলো এমনিতেই হবে। আপনি শিক্ষার্থীদের জন্য এসএম হলের বারান্দা যখন খোলা রাখবেন, তখন তো কম্বল লাগবে। আপনি বারান্দার যদি আপনি ক্লোজ করেন, কম্বল তো লাগবে না। এখন আপনারা বলতেছেন যে শিক্ষার্থীরা, ছাত্র সংগঠনগুলো শিক্ষিত অধিকার রক্ষায় কাজ করবে, কিন্তু ছাত্র সংগঠনগুলোর কিন্তু আমি শিবিরে আসতেছি, ছাত্র সংগঠনগুলোর কিন্তু গঠনতন্ত্র বা কোথাও লেখা নাই যে তারা আসলে শিক্ষার্থী অধিকার আদায়ে কি কাজ করবে। তাদের উদ্দেশ্য হচ্ছে কিভাবে ক্ষমতায় আসা যায়। হ্যাঁ, এবং ক্ষমতা আসার জন্য কি করতে হবে? ক্ষমতা আসার জন্য শিক্ষার্থী কিংবা সাধারণ মানুষের উপর ডিপেন্ডেন্স তৈরি করতে হবে। সেটা কিভাবে তৈরি করতে হবে? তাদের মধ্যে ক্রাইসিস তৈরি করতে হবে। ক্রাইসিস তৈরি করে তাদের পাশে গিয়ে আমি দাঁড়াবো, কম্বল নিয়ে দাঁড়াবো, এটা নিয়ে দাঁড়াবো, সেটা নিয়ে দাঁড়াবো। এরপর সে আমাকে রাজনীতি দরকার, এটা হওয়া উচিত না। রাজনৈতিক দলের ক্যাপাসিটি হওয়া উচিত, তার এফিসিয়েন্সি, তার ট্রান্সপারেন্সি, তার আইডিওলজি, তার অ্যাকাউন্টেবিলিটি। মানুষ এটা দেখে কোনো রাজনৈতিক দলের কাছে যাবে অথবা যাবে না, এটা মানুষের অপশন হওয়া উচিত। এবং ছাত্র রাজনীতির ক্ষেত্রে আমি মনে করি যে আমি নিশ্চয়ই শুনবো ওনাদের কাছ থেকে, শিবিরের যারা আছে আমাদের নিশ্চয়ই বলবেন যে আমাদের জানাবেন যে ছাত্র রাজনীতি আপনারা কিভাবে প্রাসঙ্গিক মনে করেন, এবং একটা শিক্ষার্থীর জন্য ছাত্র রাজনীতি কেন প্রাসঙ্গিক এবং শিবির কেন প্রাসঙ্গিক। 2 নম্বর বিষয়ে আসি, আমাদের দেশের রাজনৈতিক দলগুলো আসলে কি করতে চায়? গণতান্ত্রিক একটি রাষ্ট্র গঠন করতে চায়, গণতান্ত্রিক উপায়ে রাষ্ট্র পরিচালনা করতে চায়। এখন আমাকে বলেন, কয়টা ছাত্র সংগঠনের মধ্যে গণতান্ত্রিক চর্চা আছে তাদের নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে? নাই। কিন্তু এখন যে ছাত্র সংগঠন নিজেরাই গণতন্ত্র প্র্যাকটিস করে না, যে সংগঠনগুলো, তারা কিভাবে দেশের গণতন্ত্রকে সার্ভ করবে, দেশের মানুষকে সার্ভ করবে, এটা নিয়ে দৃষ্টিভঙ্গি আমি কিছু জানবো। তারপর আমি যাচ্ছি কালচার। শিবির যেহেতু ইসলামী সংগঠন, সেহেতু ইসলামিক যে কালচার, সেই বিষয়গুলো তার নিশ্চয়ই লালন করবে। তাহলে সেই জায়গায় আমাদের যে বাঙালি কালচার, আমাদের গান, অন্যান্য যে বিষয়গুলো আমাদের কালচারে, সেই জায়গাটা শিবির কিভাবে অ্যাড্রেস করবে। শিবিরের যদি প্রতিষ্ঠিত হয় বা তারা যদি ক্ষমতায় আসে, সেক্ষেত্রে আসলে আমাদের যে বাঙালি কালচার, সেটিকে আসলে ইসলামিক কালচার দিয়ে রিপ্লেস হবে নাকি সেটা হারিয়ে যাবে, না আসলে কি হবে, এই বিষয়টা আমরা জানতে চাই। এরপর আরেকটি বিষয় যে ছাত্র শিবিরে কিন্তু অন্যান্য ধর্মাবলম্বী যারা কিংবা আদিবাসী যা মাইনরিটিস যারা আছেন, তাদের জায়গায় তাদেরকে অ্যাড্রেস করা, তাদেরকে ইনক্লুড করার কিন্তু সেরকম কোনো জায়গা নেই। আমি জানি না আছে কিনা, দৃষ্টিটা জানাবেন, এই বিষয়ে আপনারা অ্যাড্রেস করবেন যে সেটা আপনারা আসলে কিভাবে অ্যাড্রেস করবেন। আদারওয়াইজ একটা সংগঠন কিভাবে ইনক্লুসিভ সংগঠন হবে এবং শিক্ষার্থীরা আসলে সেটিকে কেন গ্রহণ করবে। সব মিলিয়ে আমি চাই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যে ফ্রাস্ট্রেশন, 5 আগস্ট শিক্ষার্থীদের বা ছাত্রদের মধ্যে আমরা উচ্ছ্বাস দেখেছি, সেই উচ্ছ্বাস দিন দিন হারিয়ে যাচ্ছে। কেন হারিয়ে যাচ্ছে? রাজনৈতিক দলগুলোর ক্রেডিট ভাগাভাগির যে প্রতিযোগিতা, একই সাথে ইন্টারিম গভর্নমেন্ট স্টেক নেওয়ার যে প্রতিযোগিতা, বিশ্ববিদ্যালয়গুলোতে আধিপত্য বিস্তারের যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতা লিপ্ত হওয়ার কারণে যারা আসলে জীবন দিয়েছেন, যারা কোন ধরনের স্বার্থ ছাড়া মাঠে এসেছেন, তারা কিন্তু সবাই হতাশ হয়ে যাচ্ছে। তো এই প্রেক্ষাপটটা আপনারা অ্যাড্রেস করবেন। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অন্যান্য যে বিষয়গুলো আসছে সেগুলো আপনি নিশ্চয়ই অ্যাড্রেস করবেন, আমি সেগুলো রিপিট করছি না। সবাইকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মহিউদ্দিন মুজাহিদ মাহিকে, যিনি সভাপতিত্ব করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। সবাই উপস্থিতি, আমাদের এই প্যানেল এক্সপার্টদের বক্তব্যের পরে আমাদের অডিয়েন্স কিন্তু হতাশ হয়ে গেছে। কারণ হচ্ছে অডিয়েন্স অনেক কষ্ট করে অনেকগুলো প্রশ্ন মুখস্থ করে এবং লিখে নিয়ে আসছিল, তার অধিকাংশ প্রশ্ন আমাদের থেকে চলে আসছে। তো আপনারা প্রশ্নগুলো আরো একটু বিচার দিতে পারেন, আরো নতুন নতুন প্রশ্ন নিয়ে আসতে পারে। আমরা আপাতত এই প্রশ্নগুলোর মুখোমুখি করি আমাদের যারা বক্তা হিসেবে উপস্থিত হয়েছেন। আমি সাউন্ড সিস্টেমকে একটু অনুরোধ করবো সবগুলো স্পিকার চালু রাখার জন্য।
যারা রেকর্ড করছেন তারা সম্ভবত সাউন্ড বক্সের সামনে থেকে স্পিকার রেকর্ড করলে আপনারা ফুল রেকর্ড করবেন, যেহেতু আমাদের মাইক্রোফোন বারবার চেঞ্জ হবে, বিভিন্ন জনের কাছে যাবে, এখানে থাকলে ভালো সাউন্ড সম্ভবত পাবেন না। এখান থেকে মাইক্রোফোনগুলো সরিয়ে সাউন্ড সিস্টেমের আশেপাশে রাখলে ভালো সাউন্ড পাওয়ার সুযোগ আছে আর কি। হ্যালো 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 আমরা আমাদের কাছে যে প্রশ্নগুলো আসছে আমরা ধীরে ধীরে এই প্রশ্নগুলো কাছে নিয়ে যাবো, আমরা দেখবো তারা আসলে কি উত্তর দেয়। আমরা শুরুতেই প্রথম যে প্রশ্নের সাথে যাবো সেটি হচ্ছে ডক্টর মির্জা আলিমের কাছে যাবো, সেটি আমাদের ডক্টর মির্জা আলিমের কাছে যেটি প্রশ্ন সেটি হচ্ছে আব্দুল মালিককে ছাত্র শিবির তাদের দিবসে উদযাপন করছে, যখন সে প্রশ্নটি করা হয় কেন করছেন, তারা তখন বলে সিমিলার ভ্যালুজ, সেজন্য সেটিকে ওন করছে। যখন আপনার প্রিভিয়াস আদর্শ হিসেবে ওন করেন তাহলে তার লাইব্রেরি কেন নেন না, এবং আদৌ কি ছাত্র সংঘের পরিবর্তিত ছাত্র শিবির কিনা, এবং যদি হয় সেটি কিভাবে হবে, এই ধরনের এক্সটেন্ডেড পলিটিক্যাল অর্গানাইজেশনগুলোর ক্ষেত্রে আপনাদের কি এক্সপ্লেনেশন? লাইবিলিটি কার? মালিক ভাই লাইবিলিটি না ছাত্র সংঘের লাইবিলিটি? আমি জানি আব্দুল মালিক 71-এ কি রোল প্লে করছে, তিনি তো 71 ছিল না, বাট ছাত্র শিবিরের লাইবিলিটি, ছাত্র শিবির ছাত্র সংঘের 71-এর কোনো ক্রাইম বা যে ঘটনাগুলো বলা হয় সেগুলো লাইবিলিটি নেবে কিনা, সিমিলার ভ্যালুস সে ইয়াটা কেমন, এটার একটা পুরো এক্সাম্পল সহ যদি উত্তর দিতে পারেন প্লিজ। 71 তো খুব কমপ্লিকেটেড টপিক, ওই আমার কোট করতে হবে, এটা তো 71 হয়েছে, আমরা 77-এ শুরু, এটা আমাদের এজেন্ডা না, কোট আনকোট এটাই আবার বলতে হবে। Should I answer this? আমি আপনার একটু সহযোগিতা করবো, একটু জটিল করবো না, সেটি হচ্ছে এই যে পরিবর্তিত রূপটি অ্যানালাইসিস হয়, সেখানে আমরা তো আরো এরকম রিফরমেশনগুলো দেখি বিভিন্ন সংগঠনে, তো সেই রিফরমেশন এবং আপনার রিফরমেশন যেটাকে কোড করে সিমিলারিটিস বা পার্থক্য দেখানোর সুযোগ আছে। আমি দুইটা জিনিস বলি, একটা হচ্ছে যে 1971-এর যে ইভেন্ট মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ কেন হয়েছে, কোন কনটেক্সটে হয়েছে, কিভাবে হয়েছে, মুক্তিযুদ্ধের কারা নেতৃত্ব দিচ্ছেন, মুক্তিযুদ্ধের কারা বিরোধিতা করছেন, কেন করছেন, কোন স্কেলে এখানে জেনোসাইড হয়েছে, জেনোসাইডের রেসপন্সিবিলিটি কার, এই প্রশ্নগুলো অত্যন্ত কমপ্লিকেটেড। যারা হিস্ট্রি স্টুডেন্ট অথবা যারা সোশ্যাল সায়েন্সের স্টুডেন্ট, যারা একাডেমিক্স, তারা এটা বুঝবেন যে পৃথিবীর যে কোনো কনফ্লিক্টকে আমি যদি একটা ট্রুথ লেন্স দিয়ে দেখতে চাই, তাহলে এখানে ট্রুথটা সবসময় মনোলিথিক না, খুব স্ট্রেট ফরওয়ার্ড না। মনোলিথিক হলো হিস্ট্রির পলিটিক্যাল ভার্সন, এটা সাধারণত সবাই করে, বিজয়ীরা ইতিহাস লেখে, তাই না? আপনি আমেরিকান হিস্ট্রি যদি নেটিভ আমেরিকানদের দৃষ্টিতে পড়েন তাহলে আপনি দেখবেন যে হিস্ট্রি একরকম, আপনি যদি আমেরিকান হিস্ট্রি হচ্ছে ইউরোপিয়ান হোয়াইট পিপলের পার্সপেক্টিভ থেকে দেখেন তাহলে এটা আর এক রকম। একইভাবে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস যদি আপনি ভারতের লেন্স থেকে দেখেন তাহলে আপনি একরকম দেখবেন, যদি পাকিস্তানের লেন্স থেকে দেখেন তাহলে আরেকভাবে দেখবেন, যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিচ্ছে এবং পার্টিসিপেট করছে তাদের লেন্স থেকে দেখেন তাহলে একভাবে দেখবেন, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে তাদের লেন্স থেকে যদি দেখেন তাহলে আপনি আরেকভাবে দেখবেন। Now, if I ask the question, the truth কোনটা? This is a very, very complicated question. Very, very complicated question. আমি আনবায়াসড মাইন্ডে এখানে ট্রুথ কোনটা এটার উত্তর দেওয়াটা অত্যন্ত কঠিন কাজ। আমি তো জামাত ইসলামের প্রজন্ম না, তাই না? আমি তো মুক্তিযুদ্ধের সময় যারা জামাত ইসলাম লিড দিচ্ছেন, যারা ডিসিশন দিচ্ছেন মুক্তিযুদ্ধের বিরোধিতা করার, আমি তো সেই প্রজন্ম না, আমি পরের প্রজন্ম, আমি বাংলাদেশ দেখছি, তাই না? আমি আমার জন্ম বাংলাদেশে, সো আই হ্যাভ এ কমপ্লিটলি ডিফারেন্ট পার্সপেক্টিভ। প্রশ্নটা অন্য জায়গায়, আই এম কামিং টু দ্যাট, আই হ্যাভ এ কমপ্লিটলি ডিফারেন্ট পার্সপেক্টিভ। আমি ছাত্র শিবির করছি, আমি ছাত্র শিবিরকে দেখে ছাত্র শিবির করছি, আমি তো ছাত্র সংঘ দেখে করি নাই, তাই না? আমি ছাত্র শিবির, তো আমার পার্সপেক্টিভ, আবার যারা ছাত্র সংঘ করছেন তাদের পার্সপেক্টিভ হচ্ছে কমপ্লিটলি ডিফারেন্ট থিং। এই দুইটার মধ্যে অনেকখানি পার্থক্য আছে। নাও হিয়ারস মাই আনসার।
আমি যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, আমি যখন এই সমাজে বড় হয়েছি, আজকে পর্যন্ত আসছি, এই সমাজ, এই রাষ্ট্র আমাকে কি কখনো একটা গণতান্ত্রিক স্পেস দিছে যেখানে আমি 71 কোশ্চেনকে একাডেমিকলি অ্যাড্রেস করতে পারি? কখনো তো দেওয়া হয় না। সবচেয়ে বড় স্টেট স্পন্সর্ড প্রজেক্ট ছিল ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালকে ন্যায় বিচার হয় না। এই ট্রাইব্যুনাল তো আমাকে ইতিহাসের একটা স্পষ্ট ভাষণ দিতে পারে নাই। So here's my answer. ছাত্র সংগঠন একাত্তর ন্যায় বিচার হয় না, এটা ন্যায় বিচার হয় না, এটা শিশিরভাই ভালো বলতে পারবে। আমি কনক্লুশন করি, তারপর শিশিরভাই যান। So here's my question. আমি তরুণ প্রজন্মের যারা একাত্তরে ছিলেন না, সেই প্রজন্মের জামাত একাত্তরের মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে, I have that liability. আমি তরুণ প্রজন্মের যারা একাত্তরে ছিলাম না, I am interested to address the 71 question. আমি ডিসকাশন শুরু করতে চাই আমার পার্টির মধ্যে, আমি ডিসকাশন শুরু করতে চাই আমার হিস্টোরিক যে ম্যাটেরিয়াল আছে সেগুলো নিয়ে, কিন্তু I need a democratic space. If you give me a democratic space, I will start the discussion. And after finishing the discussion within my party, I'll give you that. এদিক থেকে যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে ছাত্র সংঘের কিছু লোকেরা হয়তো শিবিরের সাথে ছিল কিনা, থাকলে আমি অন্যভাবে যদি প্রশ্ন করি, কংগ্রেস ছিল, কংগ্রেস থেকে মুসলিম লীগ এসেছে। আমি স্ট্রেট ফরওয়ার্ড উত্তর দিতেছি যে এখানে প্যারেন্ট পার্টি ছিল জামাত ইসলাম, স্টুডেন্ট অর্গানাইজেশন ছিল ছাত্র সংঘ, তাই না? 1971 মুক্তিযুদ্ধ একটা টার্মোলের মধ্যে দিয়ে গেছে, ইটস ভেরি কমপ্লিকেটেড ইস্যু। দেন জামাত ইসলামের সাথে কন্ট্রিবিউট করছে, ছাত্র সংঘ হিসেবে কন্ট্রিবিউট করে, সে শিবির হিসেবে কন্ট্রিবিউট করছে, তাই না? তা আমি যখন শিবির করি, আমি শিবিরকে শিবির লিখে করি, আমি শিবিরের কনস্টিটিউশন পড়ে করি, আমি শিবিরের লিটারেচার পড়ে দেখি। শিবিরের লিটারেচার তো ছাত্র সংঘ কোনো ইস্যু না, শিবিরের লিটারেচার তো 70 কোনো ইস্যু না, এবং এটা একটা হিস্টোরিক ঘটনা। এবং এটিকে আপনি এরকম সিমিলার বানাবেন যে হচ্ছে কংগ্রেস ছিল, কংগ্রেস থেকে মুসলিম লীগ হয়েছে, মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ হয়েছে, তার মানে নিউ পলিটিক্যাল পার্টি ফর্ম করতে গেলে তো একদম মানুষ নতুন করে জন্ম নেবে না, পলিটিক্যালি কনসাস কিছু পিপল এখানে হবে, তার মানে যে পলিটিক্যালি কনসাস সে প্রিভিয়াস কোনো একটা পলিটিক্যাল পার্টি কানেক্টেড ছিল। তো শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ করছে, তার মানে এই না মুসলিম লীগের পরবর্তীতে সবকিছু মুসলিম লীগের মানে অফকোর্স একটা পলিটিক্যাল পার্টি দুই নেতার নেতৃত্বে ইজ নট দ্য সেম পলিটিক্যাল পার্টি, তাই না? আপনি ধরেন যে শেখ মুজিবের আওয়ামী লীগ এবং শেখ হাসিনা আওয়ামী লীগ, দুইটাকে যদি আপনি কম্পেয়ার করেন, দেয়ার ডিফারেন্স, তাই না? আপনি জিয়াউর রহমানের বিএনপি এবং আপনি খালেদা জিয়ার বিএনপি এবং তারেক জিয়ার বিএনপি যদি আপনি কম্পেয়ার করেন, দেয়ার ইজ ডিফারেন্স। একটা রাজনৈতিক দল সময়ের সাথে, জেনারেশনের সাথে পরিবর্তনের মধ্য দিয়ে যায়। যখন নাম পরিবর্তন করে তখন কখনো আদর্শ পরিবর্তন হয়, কখনো হয় না, তাই না? আপনি মুসলিম লীগ এক সময় তো শেখ মুজিবুর রহমান মুসলিম লীগ করছেন, তাই না? সেখান থেকে আওয়ামী মুসলিম লীগ হয়েছে, আওয়ামী লীগ হয়েছে, একটা ট্রানজিশনের মধ্য দিয়ে তারা গেছে। তো ইতিহাসে এগুলো হয়। তা আপনি যদি কোনো একটা রাজনৈতিক দলকে বিবেচনা করতে চান, আপনাকে দুইটা জিনিস করতে হবে। একটা হচ্ছে তার প্রেজেন্ট কার্যক্রম এবং তার ঘোষিত ইডিওলজি নিয়ে আপনাকে কোশ্চেন করতে হবে। দুই, আপনি বলতে পারেন আপনার ঐতিহাসিক দায়বদ্ধতা আছে, আমি স্বীকার করি, আমি ওপেনলি স্বীকার করি ঐতিহাসিক দায়বদ্ধতা আছে, বাট I need a democratic space to answer that question. আপনাকে এই ডেমোক্রেটিক স্পেস আমাকে দেন, আমি প্রশ্ন উত্তর দেব। এই ডেমোক্রেটিক স্পেস বাংলাদেশে আজকে পর্যন্ত কোনোদিন ছিল না। থ্যাংক ইউ। শিশির ভাইয়ের কাছে বলবো, সেটা হচ্ছে আপনার হরতাল, অবরোধ, ভাঙচুর বিভিন্ন ইস্যুগুলো আসছে, কেন আপনারা করলে জঙ্গিবাদ বলা হয়, অন্যদের করলে সেটা লড়াই সংগ্রাম বলা হয়? আপনারা এই কেন মানসিকভাবে আপনাদেরকে লিড করেন? এটাকে আপনি কিভাবে বলবেন? আপনারা আদৌ করছেন কিনা, করলে সেটা কিভাবে? ক্লিয়ার স্টেটমেন্ট। এই যে ভ্যান্ডালিজম, গাড়ি ভাঙো, মানুষকে বিপদে ফেলো, মানুষকে ই করো, ওই করো, এটা দিস ইজ টোটালি এ ক্রিমিনাল লায়াবিলিটি। কোনো ব্যক্তির ক্রিমিনাল লায়াবিলিটি সকলের উপর বর্তায় না। ইফ ইউ কমিট ক্রাইম, ইউ উইল বি হেল্ড রেসপন্সিবল। ইফ আই কমিট ক্রাইম, আই উইল বি হেল্ড রেসপন্সিবল। আমি যদি ধর্ষণ মামলার আসামি হই, I will be punished, not my son, not my father. We have to be very specific to that. Yes, if somebody committed crime, which is vandalism, committed murder, arson, looting, no mercy. Make him answerable. Go to the court, file criminal case, and accordingly, আপনি, আমি, আমাদের সকলের দায়িত্ব হলো it will be tried as per the law. কিন্তু ক্রিমিনাল লায়াবিলিটির দায় দায়িত্ব
একজন ব্যক্তির ক্রিমিনাল লায়াবিলিটির দায়িত্ব অন্যজন ব্যক্তির ঘাড়ে চাপানোর কোনো সুযোগ থাকবে না। খুব ইম্পর্টেন্ট বিষয় আপনি যে কথা তুলেছেন। তাহলে কি বাকশালের দায়িত্ব পরবর্তীতে আওয়ামী লীগ দিবেন? আর যদি এভাবে খুঁজেন সবাই কি আদমের সন্তান হবে? সবাই যদি আদমের সন্তান হয়ে থাকে তাহলে পরবর্তীতে কি ডিভিশন হবে না, রিফরমেশন হবে না, সংস্কার হবে না, নতুন কিছু বিল্ড আপ হবে না, নতুন থিঙ্কিং আসবে না, ইনোভেটিভ আইডিয়া আসবে না? তো আপনি যদি বলেন যে আমার বাবা এক সময় এটা ছিল, এই জন্য আপনার আর কোনো ইনোভেটিভ থিঙ্কিং এর ক্যাপাসিটি থাকবে না। উইল বি জাস্টিফাইড? জাস্টিফাইড হবে এটা? আমি বলছি যে 1900 এত সালে ডিইউডিএস এর সভাপতি ছিলেন অমুক, হি ওয়াজ এ কারিশমাটিক লিডার। ডাজ ইট মিন এখনকার ডিইউডিএস এর সভাপতির সেম কারিশমাটিক ক্যাপাসিটি থাকবে? নো, ইট নট নেসেসারিলি করোলারি। দেন হোয়াট উইল হ্যাপেন? বাংলাদেশের সাংবাদিকদের মধ্যে খুঁজে দেখেন না, দি বেস্ট জার্নালিস্ট যারা ছিলেন তাদের অধীনে তাদের ভূমিকা, পরবর্তীতে জার্নালিস্টদের মধ্যে কি ডেভিয়েটেড বিহেভিয়ার করে নাই লোক? করে নাই? আমরা দেখি নাই এই দেশে একটা প্রেস কনফারেন্সে ডিজাইন করে প্রশ্ন জিজ্ঞাসা করতেছে, এগুলো নিয়ে আমরা হাসাহাসি করি নাই? করেছেন হাসাহাসি? ডাজ ইট ক্যারি? এখন যদি আমি আর্গুমেন্ট করি তাহলে বাংলাদেশের 10,000 সাংবাদিক সকলেই একই দোষে দুষ্ট। উইল ইট বি জাস্টিফাইড? নো। এই জন্য এটা জেনারেলাইজ করা যাবে না। ক্রাইম যদি কেউ করে থাকে হি উইল বি হেল্ড রেসপন্সিবল ফর ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, কিন্তু ইন জেনারেল আমি, আমার বাবা, আমার দাদা, আমার ছেলে, তার ছেলের ছেলে সবাই ক্রিমিনাল। দিস জেনারেলাইজেশন ইজ এ বার ফর ইনোভেটিভ আইডিয়াস এন্ড থটস। আমি শিশু মন্দিরটা আরেকটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে শিবিরের ব্যাপারে যত গত 10-15 বছরের কিছু এক্সাম্পল করা হয়েছে, সে চর্চা হয়েছে, বঞ্চিত হয়েছে, বাট ছাত্র শিবির আসলে কোনো ভালো এক্সাম্পল ক্রিয়েট করছে কিনা যখন সে ভালো পিরিয়ডে ছিল, সেই ক্ষেত্রে রাশারাশিত্ব করছে নাকি আসলে শিক্ষার্থীদের সাথে ভালো কোনো এক্সাম্পল ছিল? আপনার স্মৃতিতে কি মনে পড়ে? দেখুন, আমি কোনো খারাপ কাজে ডিফেন্ড করতে এখানে আসিনি। কোনো পার্টিকুলার লোক কোনো পার্টিকুলার ক্যাম্পাসে যদি এমন কোনো ঘটনা ঘটিয়ে থাকে, আই বিলিভ দিস ইজ এ ডেভিয়েটেড বিহেভিয়ার। কিন্তু শিবিরের আমি এক সময় দায়িত্বে ছিলাম, কেন্দ্রীয় পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলাম। আমরা কখনো কোনো পর্যায়ে সাংগঠনিক সিস্টেমের মধ্যে কখনো কোনো ডেভিয়েটেড বিহেভিয়ারকে অ্যালাউ করি নাই। কিন্তু এমনটা আমি অস্বীকার করছি না যে যখন 2001 থেকে 2006-এ আমরা ছিলাম, এই সময়টাতে আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিবিরের লোকেরাও আধিপত্য বিস্তার করার চেষ্টা করেছে। কিন্তু so far my memory goes, I visited Rajshahi University in 2005. I also visited Chattogram University. I also visited the Islamic University, Kushtia Islamic University. এই 3টা বিশ্ববিদ্যালয় নিয়ে সবচেয়ে বেশি বদনাম ছিল। এবং ওই বদনামগুলোর মধ্যে আমার মনে আছে একদিন ভোর 4টার সময় আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে যাই, গিয়ে দেখি ছাত্র শিবিরের সভাপতির রুমে একটা বিরাট খাট, এই খাটের আশেপাশে আরো অনেকগুলো মানুষ দাঁড়ায় আছে এবং একটা রুমে একটা খাট, যেখানে থাকার কথা একটা রুমে 4টা খাট। আমি গিয়ে বললাম, হোয়াই ইজ দিস? এত বড় খাট কেন? এখানে এত বড় খাট কেন? আপনি তো ছাত্র, আপনাদের তো এখানে এত বড় খাট ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। সকলেই মনে করে বিশ্ববিদ্যালয়ের সভাপতি একটু ভাব সাব নিয়ে এক রুমে 4 জন থাকলে মান ইজ্জত কি আর থাকে, এই জন্য 4 জন মিলে একটা খাট বানিয়েছে। Then and there I took action. I changed the cart. And the university সভাপতি became a very ordinary student. পরের দিন আমাকে অবশ্যই উনি মেনে নিতে পারেন নাই, মেনে নিয়ে আমার প্রশ্ন করেছেন, আপনি কি কাম দায়ী করলেন? আমি কিন্তু অস্বীকার করছি না। I'm saying this type of deviated behavior was there. But we never allowed as a policy. শিবিরের স্ট্রাইকটা কোথায়? শিবিরের স্ট্রাইকটা হলো এটা, যখন শিবিরের এই ডেভিয়েটেড বিহেভিয়ার আলোচনা হয় তখন এখানে ডেভিয়েটেড বিহেভিয়ার যেই করেন না কেন, যত পর্যায়ের নেতাই করেন না কেন, ওই ডেভিয়েটেড বিহেভিয়ার নিয়ে আপনি বেশি দূর টিকতে পারবেন না। ধন্যবাদ। আমরা এরপরে যাচ্ছি জাহিদ ভাইয়ের কাছে। জাহিদ ভাই, সংগঠনের ব্যাপারে, শিবিরের ব্যাপারে যে প্রশ্নগুলো আসছে, গুপ্ত সংগঠন, আপনারা কমিটিগুলো এখন ওপেন করেন, আপনারা কি বাংলাদেশের এখনো সবগুলো কমিটি গোপন রেখেছেন? ঢাকা মহানগরের কমিটির ব্যাপারে আলাপ আসছে, আসলে সংগঠনের এখন কোন অবস্থা আছে সারা বাংলাদেশে একটু বলবেন? জি, ধন্যবাদ জানাচ্ছি।
ছাত্র শিবির তো আমাদের আগের প্রজন্মের ভাইয়েরা তো বলেছেন আগের প্রজন্মকে কিভাবে করে ওনারা সেই সময় রান করেছেন। তো প্রত্যেকটা জিনিসের আসলে এভাবে প্রজন্মের একটা স্টেপ বাই স্টেপ থাকে, সময়টাকে উপলব্ধি করে সেই আলোকে ডিসিশন নেন। শিশির ভাই বলেছেন তিনি যখন ইসলাম বিশ্ববিদ্যালয়ের ঘটনাটা চমৎকার, সেই আলোকে উনি সেখানকার ডিসিশনটা দিয়ে এসেছিলেন। তো গত 15 বছর একটা ছাত্র সংগঠনের উপর যে পরিমাণ নির্যাতন হয়েছে, অনেকগুলো কেস আপনারা জানেন, এগুলো বলে আসলে সময় নষ্ট করা দরকার। আপনার ফাহাদের মতো আপনাদের পাশে ক্যাম্পাস হয়েছে, তো শিবির সন্দেহ শিবির সন্দেহ শিবির সন্দেহ, মানে এত বেশি এটাকে হিট করা হয়েছে, সন্দেহ করে পিটে মেরে ফেলা যাবে, এটা একটা সার্টিফিকেশন। শিবির সন্দেহ মানে পিটে মেরে ফেলা যাবে। আপনাদের ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসে অসংখ্য ঘটনার সাক্ষী আমি মনে করি আপনারা এখানে আছেন, এখানে যারা আছেন অনেক সাক্ষী আছেন এই ঘটনাগুলোর। এরপর আমাদের 5ই আগস্টের পরবর্তী যে বাংলাদেশ, এর আসলে অনেক ইমোশনাল অনেকগুলো বিষয় আছে। তো সে 5ই আগস্টের পরবর্তী বাংলাদেশে এখন আমাদেরকে প্রশ্ন করা হয় যে আপনারা কি গুপ্ত? এত বড় একটা নির্যাতিত, এত বড় একটা ভিকটিম সংগঠনের উপর এই শব্দগুলো আরোপ করা, আমি জানি না এটা মানবতার কোন লেভেল থেকে এই প্রশ্নগুলো বা এই জিনিসগুলো আমাদের মনের মধ্যে আসে। আজকে ছাত্র শিবিরের এই প্রোগ্রাম কি প্রমাণ করে ছাত্র শিবির গুপ্ত কোনো বিষয়? ছাত্র শিবিরের সায়েন্স টেস্ট কি প্রমাণ করে ছাত্র শিবির গুপ্ত কোনো বিষয়? তো আমাদের সেই 77 সাল থেকে প্রত্যেক বছর কেন্দ্রীয় সভা থেকে শুরু করে একবার ইউনিট পর্যন্ত প্রত্যেকটা সেট আপই হয়েছে। তো এমন হতো কিনা যে আমরা এই 15 বছর আমাদের একেবারে ঢাকঢোল পিটে সবার কাছে বলতাম, ঢাকা ইউনিভার্সিটিতে এসে ছাত্রলীগ সহ সবার কাছে মিডিয়াতে একটা আমরা কনফারেন্স করে বলে দিতাম যে এই হলো 15 জন, এই 20 জন শিবির করেন, এবার আপনারা যা ভালো মনে করেন। যেটা এই জায়গাগুলোকে আমরা কি উপলব্ধি করছি কিনা আমি আপনাদের কাছে একটু মানে পাল্টা কোশ্চেন রাখতে চাই, উপলব্ধি করছি কিনা। তো ছাত্র শিবির তার প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় কন্টিনিউ করেছে। আগে মিডিয়ার ভাইয়েরা আমাদের কাছে আসতেন না, ইভেন আমরা যদি কোনো একটা বিষয় বলতাম যে এটা একটু আমাদের প্রচার করে, সেটাও তারা করতেন না। কেন করতেন না? সেটা তাদেরও অনেক সীমাবদ্ধতা ছিল। ইভেন এমনও হয়েছে যে আমাদের নিউজ কাভারেজের কারণে অনেক সাংবাদিকের তার পরবর্তীতে তার চাকরি নিয়ে টানা হেঁচড়া শুরু হয়েছে। এরকম ঘটনা অসংখ্য। এটা তো আমাদের প্রিভিয়াস ক্রাইসিস, কিন্তু এই 5 আগস্টের পর থেকে আপনারা কি কমিটি এখনো গোপন রেখেছেন? না, আমরা কোনো গোপন তো রাখিনি। এখন বিষয় হচ্ছে যে প্রচার তো হয় না। আমাদের কমিটিতে হয় সাধারণত জানুয়ারি মাসে, যে জানুয়ারি মাসে আসতেছে আমাদের কমিটি হবে। তো আপনারা যেমন ঢাকা ইউনিভার্সিটি যেটা হয়েছে, কমিটি প্রকাশ হয়েছে, অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে প্রকাশ হয়েছে। তো ছাত্র শিবিরের একটা মোরাল ভ্যালুস আমরা ক্রিয়েট করি, সেটা হলো যে নিজেকে এত বেশি উপস্থাপনের কিছু নেই। যেটা আমাদের শিশিরে অনেকগুলো প্রত্যাশার কথা বলছেন যে ঢাকঢোল পিটাইয়া, যেমন আমরা কিছু কমিটি এখন হচ্ছে দেখছি, কমিটি হওয়ার পরে মাশাআল্লাহ ওনার পিছনে একটা গ্রুপ মিছিল করে, আবার ওনার কমিটি হয়েছে কেন পাল্টা আরেকটা গ্রুপ বিশাল মিছিল করে। মিছিলের সংস্কৃতি দিয়ে আমরা আমাদের কমিটি প্রকাশ, কমিটি ঢাকঢোল পিটানো এরকম ফিল করি না, এবং আমরা দায়িত্বের অনুভূতিটাকে বেশি ফিল করি। একটু ইন্টারভিউ করবো, তার আগে হচ্ছে আমাদের সমাজের সদস্য মন্ডলী, আমাদের অন্যতম প্যানেলিস্ট যিনি অর্পিতা গুলদার, ঢাকার বাইরে একটা প্রোগ্রাম থাকে, ওনাকে আমাদের আজকের মতো দিতে হচ্ছে। তিনি পরবর্তী কোনো আয়োজনে অবশ্যই আমরা তাকে পাবো বলে বিশ্বাস করছি। অনেক ধন্যবাদ অর্পিতা গুলদারকে, অনেক ব্যস্ততার মধ্যে। আচ্ছা, আমি একটা কনক্লুশনে যাই। তো আমার মনে হয় ছাত্র শিবির এই জায়গাটা থেকে কখনোই গোপন ছিল না। আগে আমাদের কাজগুলো কেউ প্রচার করতো না, এখন প্রচার হচ্ছে। আশা করি এই জিনিসটা আরো ভালো হবে। আপনারা অনেকগুলো ভিডিও দেখা যায়, গত বছরও বড় বড় মিছিল করেছেন ঢাকা শহর, অন্যান্য শহরগুলোতে। এই যে গুপ্ত হওয়ার অভিযোগ এবং আবার প্রকাশ্যে মিছিল, এটা আসলে মানে কোন রূপটা ছিল গত বছর? এখন এই কম্পারিজনটা তো আমাদের মানে অডিয়েন্সকে করতে হবে। কম্পারিজনটা মানে কম্পারিজন আমি দিলে আমার পক্ষে আমি বলবো ভিডিওটি করেছেন যে আপনি প্রকাশ্যে মিছিল করেছেন, এরপর আপনার প্রচারণা হয় না, এটা একটা ভিডিও। হ্যাঁ, অবশ্যই অবশ্যই সেটাই হয়েছে। আমরা তো অনেক মিছিল করেছি, সব কিছু করেছি, প্রকাশ হয়নি। আচ্ছা, আমি একটা লাইন একটু শেষ করি এই পয়েন্টে। সেটা হলো ছাত্র শিবির একটা জায়গায় নিজেকে ওন করতে চায়, সেটা হলো সবার হয়ে উঠতে চায়। তো যেমন যে একটা প্রশ্ন আসছে যে শিবির অমুককে শিবির মনে, অমুককে শিবির মনে। এখন ভালো কাজ করলে যদি শিবির মনে হয়, তাহলে আমি মনে করি এটা কোনো প্রবলেম না, এটা হচ্ছে আমার চিন্তার প্রবলেম। আবরার ফাহাদ সে ভারতের বিরুদ্ধে কথা বলেছে, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে, আপনি সাথে সাথে তাকে শিবির বললেন। তো আমি মনে করি এটা আবরার ফাহাদের সমস্যা না, এটা রাষ্ট্রের সমস্যা। এবং একটা কালচার, পলিটিক্যাল যে একটা নোংরা কালচার আমরা সৃষ্টি করেছি তার সমস্যা, বয়ানের সমস্যা, বয়ানের একটা কালচার তৈরি করেছি সেটা সমস্যা।
এটা আপনার ফাহাদের সমস্যা না, এটা শিবিরের কোনো সমস্যা না। আমাদের জাহিদ ভাই বলছেন তিনি সবার হয়ে ওঠার চেষ্টা করছেন বা উঠতে চান, তাহলে 1 থেকে 5 সাল পর্যন্ত আমি তানির ভাইয়ের কাছে জানতে চাইবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কি পড়াশোনার পরিবেশ ছিল যেখানে গত 5 বছর আমাদের 21টা গ্রুপ মারামারি করে সেন্ট্রাল লাইব্রেরি বন্ধ, যে পরিবেশ আমরা লাস্ট 15 বছরের সময়টা পেয়েছি, আপনাদের সেই সময়টা 1 থেকে 5 পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আপনারা কি পড়াশোনা পরিবেশ নিশ্চিত করতে পারছেন, সবার হয়ে উঠতে পেরেছিলেন কিনা? গত 15 বছর ছাত্র রাজনীতির যে সিচুয়েশন ছিল তার আগের স্টেপ যদি আমি বলি যে 91 যখন আমাদের এখানে ডেমোক্রেটিক সিচুয়েশন আসলো, এই 15 বছরের চাইতে তুলনামূলক অনেক ভালো পরিবেশ ছিল সবচেয়ে ওভারঅল, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সকল বিশ্ববিদ্যালয় বলি। কিন্তু এখানে কয়েকটা জিনিসের প্রবলেম ছিল, তার মধ্যে একটা হলো সিট পলিটিক্স হচ্ছে রাজনৈতিক দল করতো, এটা শিক্ষকরা করতো না, সো এটা একটা প্রবলেম। সাধারণ ছাত্রদেরকে জোর করে মিছিল মিটিংয়ে নিয়ে যাওয়া, যেহেতু সিট পলিটিক্স স্টুডেন্ট পলিটিক্যাল পার্টি করে, তার ফলে হচ্ছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার স্টুডেন্টদেরকে তারা মিছিলে নিয়ে যেত জোর করে। থার্ড ইয়ার ফোর্থ ইয়ার বা সিনিয়র স্টুডেন্ট যারা তাদেরকে সাধারণত নিত না জুনিয়র থেকে। এইটা প্র্যাকটিস আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি, অন্যান্য বিশ্ববিদ্যালয়েও এটা অনেক জায়গায় ছিল। কিন্তু এই যে 15 বছরের সময় যে ধরেন আপনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিলেন, আপনাকে মেরে হল থেকে বের করে দিল, অথবা আপনি একটা রাজনৈতিক সংগঠনের প্রোগ্রামে গেলেন, এই কারণে আপনাকে মেরে বের করে দিল, এটা ছিল না। অনেক জায়গায় সহ অবস্থান ছিল, গ্রুপিং হতো না আপনাদের মধ্যে, এরকম কিছু শিবিরের মধ্যে গ্রুপিং হতো না? শিবিরের মধ্যে গ্রুপিং তো কখনোই ছিল না। শিবিরের যেহেতু আভ্যন্তরীণ গণতান্ত্রিক পদ্ধতি অত্যন্ত ভালো, শিবিরের মধ্যে গ্রুপিং কখনো ছিল না। শিবিরের ক্ষেত্রে যদি আমি সমালোচনা করতে চাই, তাহলে সমালোচনাটা হলো এই সিট পলিটিক্স অনেক জায়গায় শিবির নিজেও করেছে, এটা শিবিরের সমালোচনা। শিবিরের সমালোচনা যদি আমি করতে চাই, তাহলে আমি বলবো যে ধরেন একজন ছাত্র, সে আমার সংগঠনের বিরোধী, খুব ক্রিটিক, আমি তাকে ছাত্রলীগের মতো অপারেশন কখনোই করি নাই, কিন্তু তার গণতান্ত্রিক যে স্পেস সেটাকে একেবারে আমার সমান করে দেওয়া, সেটা হয়তো অনেক জায়গায় আমরা করি নাই, সেখানে কোথাও কিছুটা সংকুচিত করেছি। যেই কারণে আমি আমার প্রথম বক্তব্যে বলেছি যে 91 থেকে 2005-06 পর্যন্ত আমাদের যে গণতান্ত্রিক রাজনীতি ছিল সেটা আমাদের স্ট্যান্ডার্ড না, এটা আমাদেরকে অতিক্রম করে যাইতে হবে কালেকটিভলি। এটা শুধু ছাত্র শিবিরের একটা না, সকল ছাত্র সংগঠন কনফিডেন্টলি বলতে পারেন সেই সময় সকল ছাত্র সংগঠনের কম্পারিজনে শিবির কি একটু বেটার রোল প্লে করছে না ওর রোল? শিবির ওয়াজ ওয়ে বেটার। যেখানে ভায়োলেন্সের কোশ্চেন আছে, আমি খুব স্ট্রংলি আর্গু করবো। আপনারা সাধারণত দেখবেন যে কোনো ছাত্র সংগঠন যখন সরকারি দলে যায়, তখন তার চরিত্রের যেগুলো সিগনেচার ক্যারেক্টারিস্টিক, সেটা বই প্রকাশ ঘটে, কারণ এখন তার ক্ষমতা আছে, এখন সেইটাকে হচ্ছে আপনার প্র্যাকটিস করতে পারি। আপনি যদি ছাত্র শিবিরের ইভেন মারামারি অথবা ভায়োলেন্সের পার্টিসিপেশনে দেখেন, সে যখন বিরোধী দলে তখন এটা হচ্ছে, কারণ সে অপ্রেসড হচ্ছে। সে যখন ক্ষমতায় আসছে, অধিকাংশ ক্যাম্পাসে আপনি মারামারির সংখ্যা কম পাবেন। গো টু দ্য স্ট্যাটিস্টিক্স এন্ড ফাইন্ড ইট, আপনি এখানে স্পেসিফিকলি পাবেন 2001 থেকে 6 পর্যন্ত ছাত্র শিবিরের ভায়োলেন্সের পার্টিসিপেশন তার অতীতের যে কোনো সময়ের তুলনায় কম ছিল, কারণ সে অপ্রেসড কম্পাস। এবার যাবো সাথীর কাছে। আপনাদের ব্যাপারে আলাপ হচ্ছে, আপনারা হঠাৎ করে জুলাই অভ্যুত্থান নিয়ে ধীরে ধীরে ক্রেডিট নিতে শুরু করছেন। এটা কি শুরু থেকে ক্রেডিট না নেওয়ার কথা বলছেন, এখন ক্রেডিট নিচ্ছেন, এখানে এই যে ক্রেডিট নিতে চাওয়া না চাওয়ার ব্যাপারটা আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ। আমাদের 24-এর ছাত্র জনতার যে অভ্যুত্থান ছিল, এখানে কোনো একক মাস্টার মাইন্ড ছিল না, এখানে ক্রেডিট বাজি করার কিছুই নেই। এই যে অভ্যুত্থান হয়েছে, আমরা যে বিপ্লব পেয়েছি, এখানে মূল মাস্টার মাইন্ড হচ্ছে আমাদের শহীদরা। আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা ফেসিবাদ মতো বাংলাদেশ পেয়েছি। আচ্ছা, এখন এখানে প্রশ্নটা হচ্ছে যে অভ্যুত্থানটা হয়েছে, এই অভ্যুত্থানটা যদি আমরা অংশীজন হিসাব করি, এখানে দেশের শ্রমিকরা ছিল, কৃষকরা ছিল, এই দেশের ডানপন্থীরা ছিল, বামপন্থীরা ছিল, সকল রাজনৈতিক দলের অংশীজনরা ছিল। কিন্তু অভ্যুত্থান পরবর্তী আমরা দেখতে পাচ্ছি হিস্ট্রিক্যাল করাপশন হচ্ছে, মিথ্যা ইতিহাস রচিত হচ্ছে। এটা কি আমি একটু অডিয়েন্সের কাছে জানতে চাই, আপনারা কি চান একটা মিথ্যা ইতিহাস রচিত হোক? আপনার বর্ণনা কি সত্য? এটা আমাদের যারা অডিয়েন্স আছে এবং দেশবাসী তারা বিবেচনা করবে। আমরা নিজেরা ক্লেম করতে চাই না, দেশবাসী এটাকে বিবেচনা করবে কোনটা সত্য কোনটা মিথ্যা। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা হিস্ট্রিক্যাল করাপশন হচ্ছে, মিথ্যা ইতিহাস রচিত হচ্ছে। সেই দায় থেকে আমরা মনে করি সত্য ইতিহাসটা সবার জানার অধিকার আছে। অর্থাৎ আপনার অবস্থান হচ্ছে আপনি আপনার সত্যিকার কি ভূমিকা ছিল সেটা ক্লেম করতে চান বা সেটা জানান দিতে চান, কিন্তু আন্দোলনের ক্রেডিট নিজের ভাগে নিতে চান, এরকম কিছু? এক্স্যাক্টলি। সত্য ইতিহাস, যে ঘটনা ঘটছে, যা যা হয়েছে, এইখানে হচ্ছে পলিসি মেকিং থেকে শুরু করে মাঠ পর্যায়ে বাস্তবায়ন থেকে শুরু করে
প্রত্যেকটা ঘটনার খুঁটিনাটি আমাদের প্রত্যেকের জানার অধিকার আছে। তো সেই দায় থেকে সত্য ইতিহাস আমরা আমাদের জায়গা থেকে তুলে নিয়ে আসছি। এটা ক্রেডিটবাজি না, সত্য সবসময় সত্য। এটা আজ হোক আগামী প্রকাশিত হবে। সত্য ইতিহাস এটাও তো সত্য যে শহীদ কারা, এটা সত্য। আমি জাহিদ ভাইয়ের কাছে জানতে চাই যে আপনার শহীদ তালিকা বা আহত তালিকা আপনাদের কি আসলে কেউ নাই নাকি প্রকাশ করছেন না কেন? কারণ যে আমাদের শুরু থেকে অর্থাৎ 5ই আগস্টের পরেই আমরা যেটা ফিল করেছি, আমরা এটা নিয়ে বসেছিলাম আমাদের সেন্ট্রালি এবং শাখা পর্যায়ে দায়িত্বশীলের সাথে। তো চিন্তা করলাম যে আমরা যদি ছাত্র শিবিরের একটা তালিকা প্রকাশ করলাম, সেটা হবে 100 হবে, বেশি হবে বা কম হবে। তো এটার পরে হচ্ছে ছাত্রদল একটা প্রকাশ করবে, এরপরে ছাত্রলীগ, আমাদের অ্যানালিসিসে তখন যেটা উঠে এসেছে। এভাবে করতে করতে দেখা যাবে যে সব দল মিলে করলে হয়তো 500 হবে। ইতিমধ্যে আমরা পেয়ে গেছি অলরেডি 1500 প্লাস বা 2000 শহীদ হয়েছে। তাহলে বাকি যে 1000 বা মোর দেন 1000 তাদের তালিকাটা কোন দল প্রকাশ করবে? তো এটা ছিল আসলে আমাদের বড় একটা নিজেদের কাছে কোশ্চেন। তো সে জায়গা থেকে আমরা যেটা স্টেটমেন্ট নিয়েছি, আমরা এখানে যেহেতু আন্দোলন আমরা সবাই ছিলাম, আমাদের পরিচয় ছিল আমরা আসলে মাজলুম, আমাদের উপর জুলুম করা হচ্ছে এবং বাংলাদেশে একটা ফ্যাসিস্ট সরকার বাংলাদেশকে জিম্মি করে এবং বাংলাদেশের ছাত্র সমাজ সবাইকে জিম্মি করে তার মত চাপিয়ে দিচ্ছে। এজন্য আমরা তার বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছি। এজন্য আমরা সবাই এক কাতারে এসে ন্যায়ের পক্ষে লড়াই করেছি। আমরা সকল শহীদদেরকে ওন করবো এবং আমি আজকে আবারও ঘোষণা দিচ্ছি, ছাত্র শিবির প্রত্যেকটা শহীদকে তার নিজেদের দলের মতো করে ওন করবে। আমরা অনেক সময় দেখা যায় যে অনেকে কিছু নাম উঠে আসে, অমুকের নাম বলেন না কেন, বলেন না কেন, স্লোগানে আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, তো এখানে কেন বাকি আরেকজনের নাম আসেনি? তখন আমি তাকে খুব সম্মানের সাথে বলি যে ভাই, তাহলে এই 1-2 জনকে আইকনিক যাদেরকে আমরা মনে করি তাদেরকে বাদ দিই, এরকম হয় সম্ভব কিনা 2000 শহীদকে নিয়ে একটা স্লোগান হোক, আমরা সবাই মিলে সেই স্লোগানটাই দিই। তো এই জায়গাগুলো থেকে আসলে আমরা যেন বিভাজন তৈরি না হয়, দলীয় ক্রেডিট এবং দলীয় বিভাজন, এবং অতীতে যেটা হয়েছে যে শহীদদেরকে নিয়ে লাশ নিয়ে রাজনীতি, এটা আমরা কোনোভাবে সম্পূর্ণ প্রশ্ন। আপনারা এটা শুধু মৌখিকভাবে না, শহীদদেরকে ওন করার জন্য গত 3-4 মাস আসলে কিছু করছেন? আমি সর্বপ্রথম যেটা বলবো, এটা নিজের একটা বললে আবার বলবেন যে আপনারা ক্রেডিট দাবি করবেন। আমার তো শিক্ষার্থী তো জানার অধিকার, আমি শেষ করেছি। জানার অধিকারটা হচ্ছে যেটা আমাদের সাদিক কায়েম অলরেডি বলেছে, ছাত্র শিবির সর্বপ্রথম, যেটা কোনো মানবাধিকার সংগঠন পারেনি, বাংলাদেশের রাষ্ট্র পারেনি, ইন্ডিয়ান গভর্নমেন্ট পারেনি, শহীদদের তালিকা করা। এই তালিকাটা ছাত্র শিবির ধরে 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 এই তালিকাটা করেছে। ফার্স্ট এই তালিকা ছাত্র শিবির করেছে। আপনাকে তালিকা করে এটা ক্রেডিট দাবি করা হলো কিনা আবার পরে আবার আমাদের নিশ্চয়ই আপনি তালিকা করে কি শেষ করে দিয়েছেন নাকি আপনার সকল শহীদদের খোঁজ খবর নেওয়া পরে? আমরা 5ই আগস্টের পরে, আপনারা এখনো ডকুমেন্টেশন আছে, আমরা সপ্তাহব্যাপী কর্মসূচি দিয়েছিলাম যে গায়েবানা জানাজা এবং প্রত্যেকটা শহীদের পরিবার, তাদের কবর জিয়ারত, তাদের সাথে সাক্ষাৎ করা, এবং সেটা আমরা এখনো কর্মসূচি অব্যাহত রেখেছি। আপনাকে জাস্ট একটা উদাহরণ দিই। তো ছাত্র দলের একজন শহীদ আছে, তিনি মাগুরাতে কয়েকদিন আগে ওনার সন্তান ভূমিষ্ঠ হয়েছে, আপনারা জেনে থাকবেন। তো একজন সন্তান তার ভূমিষ্ঠ হয়েছে এতিম হিসেবে, খুবই দুঃখজনক। তো আমি মাগুরা সফর করে জেলা সভাপতিকে বলেছি আমি সেখানে যাবো, আমি সেখানে গিয়ে তার সাথে দেখা করে আসছি। তো এই যে দলীয় যে পার্টিশন, এটা যদি চিন্তা হতো তাহলে তো এখানে যাওয়ার কথা ছিল না। এবার আমি নিজে পার্সোনালি আমার কথা বলছি এবং আমাদের সকলকে শাখা পর্যায়ে এই স্টেটমেন্ট দেওয়া হয়েছে এবং সরকারকে এই নির্দেশনা দেওয়া হয়েছে যে যার এলাকায়, যার শাখার মধ্যে, যার প্রতিষ্ঠানে যে শহীদগুলো আছে, আপনারা সবাইকে একান্ত নিজেদের শহীদ মনে করে ওন করবেন এবং শহীদ পরিবারের পাশে দাঁড়াবেন। আপনি বলতে চাচ্ছেন আপনার যেখানে যেখানে শহীদ হয়েছে স্ব শাখা এবং ওয়ার্ড বিভাগ করে দিয়েছেন। আপনার কি এখন শিবিরে অল্প কয়েক মাসের মধ্যে সারা দেশের প্রত্যেকটা জায়গায় কমিটি আছে, প্রত্যেকটা ওয়ার্ড একদম লোকাল পর্যায়ে? যে আমাদের কমিটি আছে। মানে এটা কিভাবে সম্ভব হলো যে এত বছর টর্চারের মধ্যে আপনারা কমিটি কন্টিনিউ করছেন? এটা কি হঠাৎ করে এখন দিয়েছেন নাকি কত সময় বেসিসে কমিটিগুলো? এটা তো আমি আমার আগের উত্তরে বলেছি যে 77 সাল থেকে আজকের দিন পর্যন্ত প্রত্যেকটা সময় যতগুলো কমিটি ছাত্র শিবিরে সেটা কন্টিনিউ ছিল। আগামী 5ই আগস্টের আগে আপনারা ছিলেন, রাইট? শিওর। তার আগে ছিল গালিব ভাইরা ছিল, কখনো তো মিস হয় না। অর্থাৎ ছাত্র শিবির এই সময়টা তো একদম লোকাল পর্যায়ে পর্যন্ত তার কমিটি কন্টিনিউ করেছে। সেই কমিটিতে ফাংশন করে আপনারা শহীদদেরকে ওন করতে চান এবং সেই কাজ করতে চান। জি, অসংখ্য ধন্যবাদ। আমি গালিব ভাইয়ের কাছে যাবো। স্যার, কমিটি নিয়ে যেহেতু আলাপ হচ্ছে, আমি ফরহাদ সাহেবের সাথে একটু আলাপ করতে চাই। আমাদের শিবিরের রাজনীতি একটু বোঝা দরকার। এখানে যারা অডিয়েন্স আছে, আমি আপনাদেরকে অনুরোধ করবো, আমরা সবাই যেন শিবিরের যে গঠনতন্ত্র আছে, সংবিধানটা একটু পড়া দরকার। শিবিরের সংবিধানের 34 নম্বর ধারা এখানে উল্লেখ আছে, শিবিরের যারা নেতা হবে তাদের অন্যতম একটা ক্রাইটেরিয়া হচ্ছে তাদের পদের প্রতি লোভ থাকা যাবে না। কারো যদি পদের প্রতি লোভ থাকে, কেউ যদি সভাপতি হতে চায়, সেক্রেটারি হতে চায়, অথবা অন্য কোনো পোস্ট পাইতে চায়, সে ডিসকোয়ালিফাইড। তো
তো শিবিরের রাজনীতি যদি আমরা না বুঝি, অনেকে না বুঝে আমরা এটা ভোটার কারা হবে? আচ্ছা আমি শেষ করি, তারপর হচ্ছে ভোটারের কথা বলতেছি। তো সেই কারণে শিবিরের এখানে কর্মী সংখ্যা বেশি হয়, নেতা সংখ্যা কম হয়। এখানে হচ্ছে অন্যান্য পার্টি যে যা আছে আমাদের বন্ধুপ্রতিম ছাত্র সংগঠন, তাদের যে পলিটিক্স দেখি আমরা দেখি নেতার সাথে মধু দেয় এখানে ওইখানে, অথবা দেখা যায় হচ্ছে নেতার খুবই আস্থাভাজন, কিন্তু কমিটিতে যখন তার নাম থাকবে না এরপর দিন থেকে নেতাকে হচ্ছে সে পাইলে যেখানে পাবে সেখানে হচ্ছে তাকে হটাবো, এই আন্দোলন শুরু হয়, আমরা এখনো দেখতে পাচ্ছি। কিন্তু শিবিরের কালচারটা হচ্ছে কেউ নেতা হতে চায় না, যখন কেউ নেতা হয় সে কান্না করে। আপনার শিবিরের সেট আপগুলো যদি দেখেন, এখানে কেউ নেতা হতে চায় না, একটা বোঝা বা ভারী হিসাবে দেখেন। হ্যাঁ, তো এখানে কর্মী হিসেবে থাকতে আশ্বস্ত তারা হচ্ছে ফিল করে। এবং শিবির যে নির্বাচন প্রক্রিয়ার কথা বলেছেন, শিবিরের প্রত্যেকটা স্তরে এটা বাংলাদেশের ছাত্র রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ একটা, আমরা এটাকে প্রাউড ফিল করতে পারি। শিবিরের প্রতি বছর নির্ধারিত সময়ে নির্বাচন হয় এবং এই নির্বাচনে শিবিরের জনশক্তিরা তাদের নেতা নির্বাচন করে থাকে। আপনাদের সারা দেশের কমিটিতে যদি আমি ধরি জানুয়ারিতে শুরু করবো, ঠিক কতদিন সময় লাগে আপনাদের সারা দেশের কমিটি দিতে? আমাদের আপনারা যারা আগামী 31শে ডিসেম্বর শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনের মাধ্যমে শিবিরের কেন্দ্রীয় সভাপতি এবং সেক্রেটারি নির্বাচন এবং মনোনীত হবে। এরপরে 2 সপ্তাহের মধ্যে সারা দেশের আমাদের 144টি ইউনিট আছে, 144টি ইউনিটে সব সেট আপ সম্পন্ন হবে আমরা আশা করছি। একদম সবগুলো হ্যাঁ, সবগুলো নিঃসন্দেহে অসাধারণ যে ছাত্র সংগঠন 1 সপ্তাহের মধ্যে 2 সপ্তাহের মধ্যে সারা দেশের সকল কমিটি অ্যানাউন্স করতে পারবে, নিশ্চয়ই ভালো এক্সাম্পল। আমি যাবো আমাদের গালিব ভাইয়ের কাছে, সেটি হচ্ছে শিবির যত ভালো কাজ করুক না কেন, প্রশ্নটা হচ্ছে বিশ্ববিদ্যালয় যখন তার নিজস্ব অথরিটি সে যেমন প্রশ্ন করলেন যে আমার যদি আজকে ভালো সে বারান্দায় না থাকে, ভিতরে থাকে, তো আমার কম্বল দেওয়া লাগে না, অধিকার জন্য কাজ করতে হয় না। তো ছাত্র রাজনীতির আদৌ কোনো প্রয়োজনীয়তা আছে কিনা, থাকলে গেলে শিবির কতটা করে দিলেন কেন দরকার? এইখানে একটা লজিক্যাল ফ্যালাসি আছে। যেমন ধরেন আমি আর্গু করতে পারি যে আমার যদি জ্ঞান অর্জন করতে হয় তাহলে বিশ্ববিদ্যালয়ে আদৌ আসার প্রয়োজন আছে কিনা। তারপর তো আমরা বিশ্ববিদ্যালয়ে এসে পড়াশোনা করি, তাই না? যারা প্রাতিষ্ঠানিকভাবে পড়াশোনা করে না তারা সবাই তার রবীন্দ্রনাথ হয় না। তো আমি ছাত্র রাজনীতিকে দেখি একটা পলিটিক্যাল ইনস্টিটিউশন, যে পলিটিক্যাল ইনস্টিটিউশন আপনাকে কিছু জায়গায় হচ্ছে গ্রুম করে, কিছু জায়গায় আপনার কোয়ালিটি ডেভেলপ করে, কিছু জায়গায় নেতৃত্ব দেওয়ার যে ট্রেনিং সেটা হয়, কিছু ইডিওলজি শেখায়, কিছু স্পেসিফিক লিটারেচার পড়ায় এবং কিছু কন্ট্রিবিউশনের সমাজে, ছাত্র সমাজ এবং দেশের জন্য কিছু কন্ট্রিবিউশন করে। তো ইন্ডিভিজুয়ালি যে কোনো ব্যক্তি এই সাংগঠনিক স্ট্রাকচারের বাইরে গিয়ে ওইগুলো করতে পারে। ঠিক যেভাবে ইউ উইল গেট সাম ব্রিলিয়ান্ট পিপল যে কোনোদিন স্কুল কলেজে পড়ে নাই বাট স্টিল ব্রিলিয়ান্ট, এটা হইতে পারে। কিন্তু নর্ম হইল যে আমরা এটাকে যখন প্রাতিষ্ঠানিক পদ্ধতিতে করতে চাই তখন একটা ইনস্টিটিউশনের মধ্য দিয়ে যাই। তো আই সি স্টুডেন্ট পলিটিক্যাল পার্টি অ্যাজ এন ইনস্টিটিউশন, যার মধ্য দিয়ে আমরা একটা নিয়মতান্ত্রিক পন্থায় আমরা এটা করব। তো এখানে মাল্টিপল ইনস্টিটিউশন থাকবে, ভিন্ন ভিন্ন পার্সপেক্টিভ থাকবে, যে যেটা পছন্দ করবে সে সেই ইনস্টিটিউশনে যাবে, সেখানে করবে। এন্ড দেয়ার উইল সাম পিপল যারা কোনো ইনস্টিটিউশনে যাবে না, এক্সট্রিমলি ব্রিলিয়ান্ট এবং এর বাইরে থেকে তারা করবে, তারা অলসো ওয়েলকাম টু ডু দ্যাট। অসংখ্য ধন্যবাদ। আমি শেষে মনির ভাইয়ের কাছে যাবো, সেটি হচ্ছে আপনি পলিটিক্যাল গালিব ভাই যেটা করলেন যে পলিটিক্যাল ইনস্টিটিউশন শিবির আসলে কি, আপনি পলিটিক্যাল আমি যেটা বুঝি ছাত্র সংগঠনের কাজ হচ্ছে ছাত্রদের অধিকার সে পাচ্ছে না সেটা এসিউর করবে, প্রজাকে হেল্প করবে। এই যে সায়েন্স বেসড, এই যে ম্যাগাজিন ছাপানো কিশোরদের শিশুদের, এই যে আবার চিত্র প্রদর্শনী করা, এই যে আবার গানের আসর, নাটক মঞ্চায়ন করা, এটা প্রুফ করে শিবির কি একটা এনজিও না পলিটিক্যাল সংগঠন না মিশনারি সংগঠন না ধর্মীয় প্রতিষ্ঠান? কি একটা শিবিরের রূপ কি? এটা প্রমাণ করে যে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে এখন যদি আমি বলি যে কালকে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে 9টার মধ্যে প্রবেশ করতে হবে, আমার তো মনে হয় এফ রহমান হল পর্যন্ত লাইন হবে। এখান থেকে শুরু করে এফ রহমান হল নীলক্ষেত পর্যন্ত লাইন হওয়ার পরেও একজন আরেকজনের জন্য অপেক্ষা করবে যে কে সিট ছেড়ে যাবে আর কে বসবে। এরকম প্রতিযোগিতা দেখছেন আপনারা? আমি তো এটাও দেখছি শহীদুল্লাহ হলের সায়েন্স লাইব্রেরিতে জায়গা পাওয়ার জন্য আগের দিন থেকে মশারির ভিতরে কোনায় বসে গেছে। আই সো ইট। কেন এটা? এখন যদি আমাদের বিশ্ববিদ্যালয়ের পর্যাপ্ত ব্যবস্থা থাকে, এখন এই লাইব্রেরি এস্টাবলিশমেন্ট, লাইব্রেরি এনহ্যান্সমেন্ট,
লাইব্রেরি, রিসার্চ ওরিয়েন্টেড বইপত্র আনা, ইন্টারনেট বেসড ফেসিলিটি ক্রিয়েট করা। ছাত্র শিবির কি এই দাবি উত্থাপন করতে পারে না? এই দাবি উত্থাপন করা কি ছাত্র শিবিরের কর্মের যদি তারা এটা অ্যাড করে আর এরই ভিত্তিতে যদি লাইব্রেরি ফেসিলিটি ডেভেলপ হয়, তাহলে কি ছাত্র সংগঠন ছাত্রদের জন্য ভালো হয় না খারাপ হয়? ফর এক্সাম্পল, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিসার্চ জার্নাল বের হয়, খেয়াল করেছেন আপনারা কখনো? রিসার্চ জার্নাল বের হয় না তো, এবং এতই হাঁটি হাঁটি পা পা করে রিসার্চ জার্নাল বের হয়, কারো কোনো বৃহত্তর কন্ট্রিবিউশন নেই। তো বৃহত্তর কন্ট্রিবিউশন যদি না থাকে, তাহলে ছাত্ররা কি করে ওয়ার্ল্ড ক্লাস গ্রাজুয়েট হিসেবে বের উঠবে? ছাত্ররা কি করে দেশের সীমানার বাইরে বিদেশে গিয়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে? কিসের ভিত্তিতে? এই যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি শিবির করে, বিতর্ক করে, এই বিতর্ক করার মধ্য দিয়ে কি বের হয়? এই বিতর্ক করার মধ্য দিয়ে একজন মানুষের বিতর্কার যে থিঙ্কিং ক্যাপাসিটি শানিত হয়। তো ছাত্র শিবির আয়োজন করছে, এই যে আয়োজন করছে হলো সায়েন্স ফেস্ট আয়োজন করছে, ছাত্র শিবির সারা দেশ জুড়ে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করছে, ফুটবল খেলার আয়োজন করছে, ক্রিকেট খেলার আয়োজন করছে, ছাত্রদের মধ্যে কম্পিট করছে, একের সাথে অন্যের এক্সেলেন্সের পার্থক্য বিল্ড আপ করছে। এই যে ইন্সপিরেশন, এই ইন্সপিরেশন যদি সকল ছাত্র সংগঠন মিলে এই দেশে করতে পারত, আমার তো ধারণা নতুন প্রজন্মের মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে যেত। কিন্তু তা পারে না। কেন পারে না? কারণ কি জানেন? দ্য মেইন এক্সাম্পল হলো ছাত্র শিবির এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলো পরিচালনা করে, ছাত্রদের সঙ্গে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি ইনএক্সট্রিকেবলি লিঙ্কড। ছাত্র আছে কিন্তু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সঙ্গে নাই। এরকম ছাত্ররা, আপনারা যদি কেউ অক্সফোর্ডে, কেমব্রিজে, ইয়েলে যান, আমি এক সময় আমেরিকাতে গিয়ে ইচ্ছে করে 10টা আইভি লীগ ইউনিভার্সিটি ঘুরে ঘুরে দেখলাম যে এরা কি করে। এখানে তো ছাত্র পলিটিক্স নাই, কাজটা কি করে? কিন্তু দেখা গেছে এক ইয়েল ইউনিভার্সিটি থেকে আমেরিকার যে কয়েকজন প্রেসিডেন্ট হয়েছে, শুধুমাত্র ইয়েল ইউনিভার্সিটির ছাত্র ছিল, এইরকম প্রেসিডেন্ট হয়েছে 7 জন। এবং বড় করে একটা ডিবেটিং ক্লাব আছে, এই ডিবেটিং ক্লাবের কোনায় বড় করে তাদের সিনারিওটা একের পর এক ছবি, একের পর এক ছবি, কার পরে কে, কার পরে কে, কার পরে কে, মনে যেন হয় ওই বিশ্ববিদ্যালয় মনে হয় প্রেসিডেন্ট বানানোর জন্যই তৈরি হয়েছে। ইজ সাচ ক্যারেক্টার। কিন্তু আমরা এই কর্মকাণ্ড ভুলে আমরা কোথায় আছি জানেন? আমরা হইল ওই সিট দখল। আর কোথায় আছি? কে সিটের উপরে থাকবে, কে সিটের নিচে থাকবে। আমার তো মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল হলকে যদি আবাসিক হলে রূপান্তরিত করা যেত পরিপূর্ণভাবে ছাত্রদের, তাহলে ট্রেডিশনাল ছাত্ররা যদি থাকতোই না। আমরা এক সময় একটা উদ্যোগ নিয়েছিলাম, আমার মনে আছে 2005 সালে আমরা একটা সেমিনারের আয়োজন করেছিলাম। সেমিনারের আয়োজন করে একটা দাবি দিয়েছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই আবাসন সিস্টেমকে সারা জীবনের জন্য দূর করে দেওয়া হোক। এবং দেখবেন ওখানে দেখলাম কেউ কেউ তখন প্রতিবাদ করছিল। তখন আমি ভাবতাম যে আরে এটা প্রতিবাদ করে কেন? একজন ছাত্রের জন্য একটা সিট থাকবে, কিন্তু এই লোক প্রতিবাদ করে কেন? তখন আমি গভীরভাবে দেখলাম যে তার রুটি রোজগার এখানে শেষ হয়ে যাবে। অথচ ঢাকা, আমি তো আমার ধারণা, আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিসেন্ট হতাম, কোনোদিন সুযোগ পাইতাম, আমি যদি শিক্ষামন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে 50টা মাল্টি স্টোরিড হল বানিয়ে দিতাম। একজন ছাত্র পাইতেন না যে কানে দইরে হলে থাকতে হবে সিটে, এই জন্য অমুক ভাই জিন্দাবাদ, তমুক ভাই মুর্দাবাদ বলবে, একজনও পাবে। কারণ এটা দিস ইজ নট দি এক্সপেকটেশন। তখন কি শিবির বেশি বেনিফিটেড হবে? পরিবেশ থাকবে অবশ্যই, তখনও শিবির রেলেভেন্ট থাকবে। কারণ কি? তখন শিবির বিতর্ক করবে, তখনও শিবির রেলেভেন্ট থাকবে। কারণ তখন শিবির রিসার্চ পেপার পাবলিকেশন কম্পিটিশন চালাবে, তখনও শিবির রেলেভেন্ট থাকবে। কারণ লাইব্রেরিতে পৃথিবীর বিখ্যাত বইগুলো নিয়ে বই পড়া কম্পিটিশন চালু করবে, এইগুলো অন্য কারোর জন্য চালু করা এত সহজ না। শিবির কি পলিটিক্যাল সংগঠন সবকিছুর একটা প্যাকেজ। হ্যাঁ, তাহলে শিবির কি? শিবির হলো একটা এমন একটা ইনস্টিটিউশনাল মেকানিজম, যে মেকানিজম ওই যে আপনি র ম্যাটেরিয়াল ঢোকাবেন, শেষ দিকে সাবান হয়ে বের হবে। আপনি একদিকে ঢোকাবেন চর্বি, চর্বির শেষ মাথা কি? সাবান। যখন সাবান হাতে পান তখন চর্বির কথা মনে থাকে? এই যে আমরা এখানে বসে রয়েছি, আমরা দেশে বিদেশে এমন কোন জায়গায়, এমন কোন বিখ্যাত জায়গায়, আমার এই 16-17 বছরের উকালতি জিন্দেগিতে
এমন পৃথিবীর বড় বড় জায়গায় আমাদের যাওয়ার সুযোগ হয়েছে এবং এই পুরো ট্রেনিংটা শিবিরের কাছ থেকে আমরা পেয়েছি। এবং শিবির আমাদেরকে এমন ফাইন টিউনিং শিখিয়েছে, কিভাবে অন্যের সমালোচনা করতে হয় এটাও শিখিয়েছে, কিভাবে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করতে হয় এটাও শিখিয়েছে, কিভাবে আদব প্রকাশ করতে হয় এটাও শিখিয়েছে, এবং কিভাবে নেতা নির্বাচিত হয়ে যাওয়ার পরে ভয়ে থরথর কম্পমান অভিব্যক্তিতে সিক্ত হতে হয় এটাও শিবির আমাদেরকে শিখিয়েছে। ফলে আমি মনে করি আন্ডার এনি সার্কামস্টান্সেস ইন বাংলাদেশ, স্পেসিফিক্যালি ইন ঢাকা ইউনিভার্সিটি, the organization Shibir, what is doing, this organization will always be relevant. অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার একটা কিউরিয়াসিটি, আমরা অবশ্য অডিয়েন্সের কাছে চলে যাবো খুব দ্রুতই। কিছু জাহিদ ভাইয়ের কাছে, যে শিশির ভাই বললেন যে এত কিছু করছেন আপনারা, আসলে আপনার টাকার উৎস, আপনারা এত বড় বড় এই ছাত্র শিবিরের ওই যতগুলো ইউনিট আছে সব জায়গায় বাইতুল মাল সম্পাদক আছে, আপনারা হয়তো কারো জানা আছে কিনা। এই বাইতুল মাল সম্পাদক গুলো নিয়ে আসলে বলা যাইতো যে ছাত্র শিবিরের টাকার উৎস কি। তো এটা বলবো যে আমাদের সংবিধানে স্পষ্ট বলা আছে আমাদের আয়ের উৎস কি। সেখানে বলা হয়েছে জনশক্তি এবং শুভাকাঙ্ক্ষী বিতান, অর্থাৎ এখানে ছাত্র শিবিরের সাথে যতজনই সাপোর্টার এবং ওয়ার্কার্স এবং যারা রিলেটেড আছে সবাই ছাত্র শিবিরকে নিজের পকেটের টাকা দান করে। আশা করি আপনিও দান করেন মিস্টার ফরহাদ। যেহেতু আমি মডারেটর ভূমিকা, আমাকে এখন প্রশ্ন হচ্ছে যে ফরহাদ ইনকাম করেন কিনা, এটা একটা কোশ্চেন। তা আমাদের একটা তত্ত্ব আছে আমি খরচ করি কিনা, অর্থাৎ যা আমি খরচ করি সেখান থেকে একটা অংশ আমি নিজেকে একটু সেভ করে, একটু নিজেকে কন্ট্রোল করে সে টাকাটাই ছাত্র শিবিরের প্রত্যেকটা জনশক্তি দান করে। এরপরে আমাদের এখানে শিশির ভাই আছেন, গালিব ভাই আছেন, যারা অতীতে শিবির করেছেন আপনাদের তারাও আমাদেরকে দান করেন। একটু ইন্টারভিউ হচ্ছে, তার মানে বোঝাচ্ছেন আপনার শাখায় যারা এই বিড়ম্বনার কথাটা বলি, এই বিড়ম্বনার কথাটা হলো যে অতীতে শিবির করে মনে হয় বিপদে আছে, কারণ প্রতি মাসের 5 তারিখ আসতে বলে না হয় 10টা জায়গা থেকে ফোন আসে, ভাই আমার এটা দরকার, আরেকজন বলে আমার এটা দরকার, আরেকজন বলে আমার এটা দরকার। অবশেষে বোঝা কঠিন যে আসলে আমার দরকার আগে মিটাবো না তার দরকার আগে মিটাবো। শিশির ভাই যেটা বলছেন, উনি যখন রানিং ছিলেন উনিও ঠিক সেম কাজটাই করতেন। একই কাজে করতাম। আমার এখনো মনে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেফারমান হলে আমি থাকতাম, তখন ঢাকা এই আমার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই এফরামানের গেট থেকে মতিঝিল যেতে তখন 12 টাকা রিক্সা ভাড়া ছিল, 12 টাকা। আমি যেতাম হলো জনতা ব্যাংক টাওয়ারে, জনতা ব্যাংক টাওয়ারে আমাদের 5 জন সুদী ছিল, আমি নিজেও একজন এফরামান হলের বাইতুল মাল সম্পাদক। তো যখন যেতাম এরপরে আমাকে বলা হলো আপনি 12 টাকা খরচ করে রিক্সা ভাড়া দিয়ে বাইতুল মাল আনতে যান, আবার 12 টাকা দিয়ে আসেন, 24 টাকা তো খরচ, বাইতুল মাল পান কত? আমি হিসাব করে দেখলাম সব মিলে আয় হলো 326 টাকা। তো আমাকে বলা হলো আর রিক্সায় যাওয়া যাবে না, এখন বাসে অথবা টেম্পোতে যেতে হবে। তারপরে আমি নীলক্ষেত থেকে সেই লক্কর চক্কর বাসে উঠে গিয়ে নামতাম এবং সারাদিন ঘুরে ফিরে 326 টাকা। কোনোদিন আমার মনে আছে একজন সুদী ছিলেন যিনি একাই 100 টাকা দিতেন। ওরে বাবা 100 টাকা, তখনকার দিনে 100 টাকা মানে বিরাট ব্যাপার। এটা নিয়ে কষ্ট করে আসতাম, আবার শিবিরকে বুঝিয়ে দিতাম। আপনি এখন কয় টাকা দেন?